দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। দর্শক, আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। উচ্ছেদ ও হত্যাযজ্ঞের মধ্যে আরেকটি নাকবা পার করলেন ফিলিস্তিনিরা। গাজাকে ফ্রিডম জোন করার প্রস্তাব, আবারও বিতর্কে মার্কিন প্রেসিডেন্ট। ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের, 4 দিনে উত্তপ্ত সীমান্ত সংঘর্ষ। গাজায় হত্যাযজ্ঞের প্রতিবাদ, মার্কিন সিনেট থেকে গ্রেপ্তার বেন কোহেন। ভারতের যুদ্ধবিরতির প্রতিশ্রুতি রক্ষা নাও করতে পারে, বললেন বিলাল ভুট্টো জারদারি। পুতিনের উপর চাপ সৃষ্টি করার সময় এসেছে, বললেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী। এবং শান্তি আলোচনার অগ্রগতিতে ট্রাম্প পুতিনের বৈঠক জরুরি, বললেন রুবিও। উচ্ছেদ ও হত্যাযজ্ঞের মধ্যে আরেকটি নাকবা পার করলেন ফিলিস্তিনিরা। 7 দশকের বেশি সময় পার হয়ে গেল নাকবার স্মৃতি তাড়া করে ফেরে ফিলিস্তিনিদের। বৃহস্পতিবার 15ই মে আবারও আরেকটি বছর ঘুরে আগত নাকবার দিনে গৃহত্যাগের যন্ত্রণা ও প্রাণনাশের সংখ্যায় পার করেছেন গাজা ও পশ্চিম তীরে অধিবাসীরা। নাকবা দিবসের 77তম বছরে গাজায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 115 জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানান, গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিস এলাকায় ভোরের দিকে চালানো হামলায় নিহত হয়েছেন অন্তত 61 জন। উত্তরাঞ্চলের জাবালিয়ায় আল তাওবা চিকিৎসা কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় আরও অন্তত 15 জনের প্রাণ গেছে। আরবি নাকবা শব্দের বাংলা অর্থ হচ্ছে বিপর্যয়। আর জাতি হিসেবে ফিলিস্তিনিদের গত 77 বছরের অভিজ্ঞতা সংজ্ঞায়িত করতে এই দিনটি সবচেয়ে সহজে ব্যাখ্যা করা যায়। আজও ইসরায়েলের সঙ্গে তাদের সংঘাতপূর্ণ সম্পর্কের পেছনে এই ক্ষত এক বড় অনুঘটক হিসেবে কাজ করে। চলমান গাজা যুদ্ধ এবং পশ্চিম তীরের শরণার্থী শিবিরে ইসরায়েলি আগ্রাসনে নাকবার দুঃসহ স্মৃতি আরো বেশি আতঙ্কিত করে তুলেছে ফিলিস্তিনিদের। 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর বিতাড়িত ফিলিস্তিনিদের বংশধরদের বিশাল অংশ এখন উদ্বাস্তুর মতো জীবনযাপন করছেন। 1948 সালে জাফা শহর থেকে পরিবারের সঙ্গে পালিয়ে গাজায় আসেন বাদারিয়া মোহারেব। তখন তিনি নিতান্ত শিশু। বর্তমানে তিনি দক্ষিণ গাজার খান ইউনিসে বসবাস করছেন, যেখানে ইসরায়েলি বাহিনী আবারও অভিযান চালাচ্ছে। ইসরায়েলি হামলায় তার 2 নাতি নিহত হয়েছে এবং ঘরবাড়ি সব ধ্বংস হয়ে গেছে। মোহারেব বলেন, এই যুদ্ধের মতো ভয়াবহ কিছু কখনো দেখিনি। মানুষ একেবারে ধ্বংস হয়ে গেছে। 1948 সালে আরব ইসরায়েল যুদ্ধের সূচনা স্মরণ করিয়ে দেয় নাকবা দিবস। তৎকালীন ফিলিস্তিনি ভূখণ্ডের ব্রিটিশ শাসনের আনুষ্ঠানিক অবসান হওয়ার পরে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, আর দেশটির নিজেদের অস্তিত্বের জানান দেওয়ার পরদিন একযোগে হামলা চালায় আরব দেশগুলো। কয়েক মাস ধরে চলা ওই যুদ্ধে 7 লাখের বেশি ফিলিস্তিনি প্রাণ ভয়ে পালিয়ে যেতে বাধ্য হন। তাদের গ্রামগুলোতে এখন ইসরায়েলি বসতি স্থাপিত হয়েছে। বর্তমান সংঘাতের সূচনা হয় 2023 সালের অক্টোবরে। 7ই অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এর প্রতিক্রিয়া হিসেবে হামাসের নির্মূলের উদ্দেশ্যে সামনে রেখে গাজায় অভিযান চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু সরকার। জাতিসংঘের তথ্য মতে গাজার প্রায় 70% এলাকা নো গো এরিয়ার আওতায় পড়ে গেছে। গাজা উপত্যকার সীমানা বরাবর এবং ইসরায়েলি বাহিনীর উচ্ছেদের আদেশ আওতাধীন এসব এলাকা থেকে সরে যেতে বাধ্য হচ্ছে ফিলিস্তিনিরা। গত মার্চ থেকে অন্তত 4,36,000 মানুষ গৃহহীন হয়েছেন। গাজাকে ফ্রিডম জোন করার প্রস্তাব, আবারও বিতর্কে মার্কিন প্রেসিডেন্ট। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারে এক ব্যবসায়িক বৈঠকে অংশ নিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি গাজা নিয়ন্ত্রণ এবং এটিকে ফ্রিডম জোন বা স্বাধীন এলাকা হিসেবে গড়ে তোলে, তা গর্বের বিষয় হবে। ট্রাম্পের এই মন্তব্য নতুন করে মধ্যপ্রাচ্য কূটনীতির চাঞ্চল্য বাড়িয়েছে, বিশেষ করে এমন সময় যখন কাতার গাজার যুদ্ধবিরতি ও মানবিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার 15ই মে কাতারে একটি গোল টেবিল বৈঠকে এই মন্তব্য করেন। ওই বৈঠকে ট্রাম্প বলেন, গাজা নিয়ন্ত্রণে নিয়ে যেখানে শান্তি ও স্থায়িত্ব ফেরাতে হবে এবং এর প্রধান শর্ত হলো হামাসকে মোকাবেলা করা। তিনি বলেন, আমরা চাই ভালো কিছু হোক, মানুষের নিরাপদে থাকুক, আর হামাসকে ঠেকাতেই হবে। এর আগে ফেব্রুয়ারি মাসে হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকেও তিনি একই প্রস্তাব দিয়েছিলেন। যুক্তরাষ্ট্র গাজার পুনর্গঠনে অর্থ ঢালবে এবং বিপুল পরিমাণ চাকরি আবাসন তৈরি করবে। ট্রাম্প আরো জানান, গাজার বর্তমান অবস্থা সহনীয় নয়। আমার কাছে স্যাটেলাইট ছবি আছে, সেখানে দেখা যায় কার্যত
কোনো ভবন অবশিষ্ট নেই, মানুষও ধ্বংসস্তূপে বাস করছে। এটা চলতে পারে না, বলেন তিনি। ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এলো যখন গাজায় চরম মানবিক সংকট চলছে এবং এই অঞ্চলে মধ্যস্থতা ও পুনর্গঠনের চেষ্টা করছে কাতার সহ কয়েকটি রাষ্ট্র। তার প্রস্তাব একদিকে সহানুভূতির বার্তা হিসেবে ধরা পড়লেও অন্যদিকে এটি ফিলিস্তিনি স্বায়ত্তশাসনের প্রশ্নে বিতর্ক উস্কে দিচ্ছে। বিশ্ববাসীর কাছে এখন প্রশ্ন, যুক্তরাষ্ট্র আসলে গাজার পাশে দাঁড়াতে চায় না নতুন ভূরাজনৈতিক ক্ষমতার খেলা দেখা শুরু করতে যাচ্ছে। ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের। 4 দিনে উত্তপ্ত সীমান্ত সংঘর্ষ। নয়াদিল্লির সঙ্গে সংঘাত চলাকালীন পাকিস্তান বিমান বাহিনী বা পিএফ উচ্চ প্রযুক্তির যুদ্ধবিমান সহ 6টি ভারতীয় যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ দাবি করেন। কামরায় পাকিস্তান বিমান ঘাঁটি পরিদর্শনের সময় শাহবাজ শরীফ গত 6 এবং 7 মে রাতে 6ষ্ঠ বিমানটি ভূপাতিতের বিষয়টি নিশ্চিত করেছেন। পরিদর্শনকালে শাহবাজ শরীফ বলেন, এটি পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধদক্ষতা এবং সশস্ত্র বাহিনীর অটল সংকল্পের প্রমাণ। বিধ্বস্ত বিমানগুলির মধ্যে 3টি রাফেল যুদ্ধবিমান, একটি সুখোই SU-30, একটি MiG-29 এবং একটি মিরাজ 2000 অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে। মানববাহী বিমান ছাড়াও পাকিস্তানি বাহিনী মোট 85টি ভারতীয় ড্রোন ধ্বংস করেছে, আর যার মধ্যে একটি ইসরায়েলি নির্মিত হেরন UAV এবং 84টি কোয়াডকপ্টার এবং নজরদারি ড্রোন রয়েছে। এর আগে পাকিস্তান সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তান বিমান বাহিনী PAF এর সিনিয়র অফিসার এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ ঘোষণা করেছেন, সাম্প্রতিক সংঘর্ষের সময় পাকিস্তান বিমান বাহিনী ভারতীয় বিমান বাহিনীর বিরুদ্ধে 6-0 ব্যবধানে জয়লাভ করেছে। ABM আওরঙ্গজেব ভারতীয় আগ্রাসনের কার্যকর প্রতিক্রিয়ায় PAF এর কর্মক্ষমতার প্রশংসা করেছেন। তিনি বলেন, PAF শান্তি ও যুদ্ধকালীন উভয় সময়ে পূর্ণ প্রস্তুতি বজায় রেখেছিল। আমরা বিমান বাহিনীর প্রধানের নির্দেশ অনুসরণ করেছি এবং পাকিস্তানের আক্রমণকারীদের লক্ষ্য করে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছি। তিনি বিস্তারিতভাবে বলেন, পাকিস্তানের বিমান প্রতিরক্ষা অভিযানের অংশ হিসেবে আগত সব ভারতীয় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ট্র্যাক করা হয়েছিল। PAF সফলভাবে শত্রু ড্রোন জ্যাম করেছে, তাদের ডেটা ট্রান্সমিশন ব্যাহত করেছে এবং ধ্বংসের কৌশল প্রয়োগ করেছে। প্রসঙ্গত, কয়েক দশক ধরে চলা ভারত পাকিস্তানের মধ্যে সর্বশেষ উত্তেজনা শুরু হয় গত 7 মে। সেদিন পাকিস্তান এবং আজাদ জম্মু ও কাশ্মীর এর বিভিন্ন এলাকায় ভারত বিমান হামলা চালিয়ে কমপক্ষে 31 বেসামরিক নাগরিককে হত্যা করে। পাল্টা জবাবে পাকিস্তান ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করে, যার মধ্যে 3টি রাফেল। এছাড়া কয়েক ডজন ড্রোনও ধ্বংস করে ইসলামাবাদ। 4 দিনের এই সংঘাতে ভারতের হাতে কমপক্ষে 11 সেনা এবং 40 বেসামরিক নাগরিক নিহত হন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। গাজায় হত্যাযজ্ঞের প্রতিবাদ, মার্কিন সিনেট থেকে গ্রেফতার বেন কোহেন। ফিলিস্তিনে গাজা উপত্যকায় চলমান হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ জানানোয় মার্কিন সিনেট থেকে গ্রেফতার করা হয়েছে আইসক্রিম কোম্পানি বেন অ্যান্ড জেরি সহ-প্রতিষ্ঠাতা এবং প্রবীণ প্রগতিশীল অ্যাক্টিভিস্ট বেন কোহেনকে। যদিও পরে তাকে ছেড়ে দেওয়া হয়, তবে মার্কিন ক্যাপিটাল পুলিশও জানিয়েছে কোহেনের বিরুদ্ধে একটি অপকর্মের অভিযোগ আনা হয়েছে। এছাড়া আরো 6 জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আরো গুরুতর অভিযোগ আনা হয়েছে। জানা গেছে, গত বুধবার মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষে সিনেটের একটি বাজেট শুনানিতে ছিলেন 74 বছর বয়সী কোহেন। সেখানে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র তার দপ্তরের বাজেট প্রস্তাবের পেছনে যুক্তি দিতে শুরু করলে প্রতিবাদ জানান কোহেন সহ উপস্থিত অনেকে। এ সময় তিনি স্লোগান দিতে থাকেন, কংগ্রেসে গাজায় শিশু হত্যা করতে বোমা আনেন, অথচ দেশের দরিদ্র মানুষের চিকিৎসা সুবিধা কমিয়ে দেয়। এই সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করে। হাতে হ্যান্ডকাপ পরার আগ মুহূর্তে তিনি আইন প্রণেতাদের উদ্দেশ্যে বলেন, ক্ষুধার্ত শিশুদের খাবার পৌঁছাতে ইসরায়েলের উপর চাপ দিন। পরবর্তীতে মুক্তি পাওয়ার পর বেন কোহেন বলেন, ঘটনাটি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে আমাদের কিছু একটা করতেই হতো। আর যুক্তরাষ্ট্র দেশে সামাজিক খাতে সংকুচিত করে ইসরায়েলের হাতে $20 বিলিয়ন অস্ত্র অনুমোদন করেছে। বিষয়টিকে কেলেঙ্কারি বলে উল্লেখ করেছেন কোহেন। তিনি আরো বলেন, আমেরিকার নাম ব্যবহার করে আমাদের অর্থ দিয়ে যা করা হচ্ছে তা ঘৃণা করে এদেশের অধিকাংশ মানুষ। পিউ রিসার্চ সেন্টারের এক সাম্প্রতিক জরিপ অনুযায়ী যুক্তরাষ্ট্রের বিশেষত ডেমোক্রেটদের মধ্যে ইসরায়েলের প্রতি জনমত ক্রমাগত নেতিবাচক হয়ে উঠেছে। তবে ব্যয় পরিকল্পনার বাইরেও কোহেন পুরো বিষয়টিকে নৈতিক ও আধ্যাত্মিক সংকট হিসেবে দেখেন। তিনি বলেন, দশকের পর দশক ধরে নির্বিচারে মানুষ হত্যা সমর্থন করা ও তাতে জড়িয়ে পড়ে আমাদের মানবিক অস্তিত্ব এবং দেশের নীতিগত অবস্থানের মূলকে নাড়া দেয়। আর যুক্তরাষ্ট্র তার অর্ধেকেরও বেশি স্বাধীন বাজেট মূলত যুদ্ধ খাতে ব্যয় করে। যদি অর্ধেকটা বিশ্বজুড়ে মানুষের জীবনমান উন্নয়নে ব্যয় করা হতো, তাহলে বিশ্বে এত সংঘাত থাকতো না। একটি দৃষ্টান্ত টেনে তিনি বলেন, যদিও কোনো 3 বছরের শিশু গিয়ে মানুষকে মারতে শুরু করে, আপনি তাকে বলেন তোমার কথা দিয়ে বোঝাও। দেশগুলোর মধ্যেও সমস্যা থাকতে পারে, কিন্তু সেটা যুদ্ধ ছাড়া সমাধান করা সম্ভব। কোহেন বলেন, আমি জানি আমার কণ্ঠ অনেকের চেয়ে জোরালো, কিন্তু এটা মনে রাখতে হবে আমি লাখো মানুষের হয়ে কথা বলছি।
ভারতের যুদ্ধবিরতির প্রতিশ্রুতি রক্ষা নাও করতে পারে, বললেন বিলাল ভুট্টো জারদারি। ভারত বর্তমান যুদ্ধবিরতি চুক্তি ধরে রাখতে নাও পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপির চেয়ারম্যান বিলাল ভুট্টো জারদারি। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, দ্বিপক্ষীয় উত্তেজনার মাঝে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উভয় দেশের প্রধানমন্ত্রীদের জন্য একটি বড় পরীক্ষা। বিলাল বলেন, পাকিস্তান সব ধরনের বিরোধ, বিশেষ করে কাশ্মীর ইস্যুর শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাস করে এবং আমরা সংলাপের মাধ্যমে বিষয়গুলো মীমাংসা চাই। তিনি আরও প্রকাশ করেন, সংলাপের পরিসরে সিন্ধু পানি চুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। বিলাল ভুট্টো জানান, পাকিস্তান প্রমাণ করেছে যে তারা যুদ্ধ চায় না, কিন্তু নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো আপোষ করে না। তিনি বলেন, পাকিস্তান শুধু সামরিক নয়, কূটনৈতিক ও বার্তা প্রচারের ময়দানেও বড় সাফল্য পেয়েছে। কাশ্মীর ইস্যুটি আলোচনায় অন্তর্ভুক্ত হওয়ায় এই সাফল্যের প্রমাণ। তিনি জানান, ভারত বরাবরই কাশ্মীরকে তাদের অভ্যন্তরীণ বিষয় বলে দাবি করে এসেছে, কিন্তু এখন আলোচনা পরিসরে তা অন্তর্ভুক্ত হওয়া পাকিস্তানের কূটনৈতিক জয়ের ইঙ্গিত দেয়। বিলাল আরো বলেন, আমরা চাই যুদ্ধবিরতি টিকে থাকুক এবং এটি যেন ভবিষ্যতে শান্তির ভিত্তি হয়ে ওঠে। পুতিনের উপর চাপ সৃষ্টি করার সময় এসেছে, বললেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী। ইউক্রেন সংকট নিয়ে তুরস্কে রাশিয়া ইউক্রেন প্রত্যাশিত শান্তি আলোচনা অনিশ্চয়তার মধ্যে বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি বলেছেন, ইউক্রেনের মিত্রদের এখনই পদক্ষেপ নিতে হবে এবং পুতিনের উপর চাপ সৃষ্টি করতে হবে। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। খবরে বলা হয়, 2022 সালের পর এই প্রথমবারের মতো তুরস্কের ইস্তানবুলে সরাসরি আলোচনায় বসার কথা থাকলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তখন এই আলোচনায় অংশ নিচ্ছেন না। বার্লিনের জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াসের সঙ্গে বৈঠকের পর হিলি বলেন, রাশিয়ার উপর আরো নিষেধাজ্ঞা আরোপের সময় এসেছে। তিনি বলেন, পুতিনকে আলোচনা টেবিলে আনার জন্য আমাদের উপরে চাপ সৃষ্টি করতে হবে। তিনি আরো বলেন, আমরা ইউরোপের অগ্রণী দেশ হিসেবে এটি করতে প্রস্তুত। উল্লেখ করেন, সম্প্রতি কিয়েভ সফরে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডের নেতাদের প্রতিশ্রুতির কথা। জন হিলি বলেন, পুতিনের জন্য ইউক্রেনে কোনো বিজয়ের পথ নেই, এখনই তার সময় আলোচনায় বসার ও যুদ্ধ বন্ধ করার। পিস্টোরিয়াস একমত পোষণ করে বলেন, যুদ্ধ বন্ধ করার ক্ষমতা পুতিনেরই আছে, তিনি চাইলে ইস্তাম্বুলে যেতে পারেন, অস্ত্রবিরতির নির্দেশ দিতে পারেন। তিনি আরো বলেন, রাশিয়ার ক্ষেত্রে সাম্প্রতিক পদক্ষেপের পর যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে কথা সুরে কিছু পরিবর্তন লক্ষ্য করেছেন, তবে এর ধারাবাহিকতা ও ফলাফল কি হবে তা দেখতে হবে। শান্তি আলোচনা অগ্রগতিতে ট্রাম্প পুতিনের বৈঠক জরুরি, বললেন রুবিও। তুরস্কে অনুষ্ঠিত হতে যায় ইউক্রেন রাশিয়া শান্তি আলোচনা শীর্ষ কূটনীতিক নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আশাবাদী নন। তার মতে এই আলোচনায় প্রকৃত অগ্রগতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি বৈঠকে বসতে হবে। শুক্রবার 15 মে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ তুরস্কের নেটোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকের পর রুবিও বলেন, আমি মনে করি না ট্রাম্প ও পুতিন মুখোমুখি না হওয়া পর্যন্ত কোনো অগ্রগতি সম্ভব। একই সঙ্গে তিনি ইস্তাম্বুলে অনুষ্ঠিত আলোচনার ফলাফল নিয়ে সংশয় প্রকাশ করেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেছেন তার দেশ আলোচনার জন্য একটি প্রতিনিধি দল পাঠাবে ইস্তানবুলে। তবে তিনি রাশিয়ার প্রতিনিধি দলের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন, কারণ রাশিয়ার পক্ষে আলোচনায় নেতৃত্ব দেবেন প্রেসিডেন্ট পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি। এদিকে মধ্যপ্রাচ্য সফররত ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে পুতিনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ছাড়া শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব নয়। জেলেনস্কি রাশিয়ার নিম্ন পর্যায়ে প্রতিনিধি দল পাঠানোকে ব্যক্তিগত অসম্মান বলে আখ্যা দিয়েছেন। তিনি আবারও পুতিনকে সরাসরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, আলোচনার উদ্দেশ্য হল সংঘাতের মূল কারণ দূর করে দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠা।